নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই। আশা করি গরমে সবার কদাকার অবস্থা, কিন্তু কদাকার অবস্থা করলে হবে কি, ঈশ্বর গড আল্লাহ মেঘ পানি জল বৃষ্টি কিছুই দিচ্ছে না। কিন্তু দিন তো থেমে থাকবে না, নদী স্রোতের মতন সময় দিন বয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে 24শে বৈশাখও চলে এলো। কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন মঙ্গলবার 7ই মে। আজকের রাত্রিরেই অমাবস্যার নিশি পালন হবে, কারণ তিথি লেগে যাচ্ছে। আর রাত পোহালেই 8ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। এই দিনে বিশ্বকবি, পৃথিবী বিখ্যাত সেই স্বনামধন্য কবিগুরু, তার জন্মদিন। আজ মঙ্গলবার খুবই তোড়জোড় চলছে আগামীকালের 25শে বৈশাখ অনুষ্ঠানের জন্য। গত কয়েক বছর স্কুল অফিস ছুটি ঘোষণা করার ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ দিনটি বেশ সম্পন্নভাবে সফলভাবে পালন করা যায়। নাচ কবিতা শ্রদ্ধাযুক্ত ফুল অর্পণ করতে পারি সবাই, তাকে স্মরণ করা এবং তার লেখনীগুলো চারিদিকে পাঠ করা, আর সেই সুবাদে মেলার ন্যায় মিলন উৎসবে মেতে ওঠা মন খুব ভালো হয়ে যায়। আজ মঙ্গলবার, বৈশাখের মঙ্গলচণ্ডী পুজো, বজরংবলীর পুজো, আর তার সঙ্গে মাতা কালী দুর্গার পুজো তো নিত্য পুজোর ন্যায় হচ্ছে। শ্রী শ্রী দেবীর দ্যুতিযোগ রয়েছে, দ্যুতিযোগ যাত্রা রয়েছে। তাছাড়া ঈশ্বর গদাধর পণ্ডিত মহাশয়ের আবির্ভাব তিথি পড়ে গেছে। ও বৈশাখে নারায়ণকে তো আমরা সকলেই দামোদর রূপে পূজা করে থাকি। এই কয়েকদিন বেশ সুন্দর যোগ রয়েছে, ভালো তিথিও ও ক্ষণ চলছে আর চলবে। মে মাসের অসহ্য গরমকে সঙ্গে নিয়েই চলতে হবে। প্রকৃতি থেমে নেই, চারিদিকে লাল বেগুনি পার্পেল হালকা গোলাপি গেরুয়া হলুদ কৃষ্ণ ও চূড়া ও রাধা চূড়ার আবির্ভাব, আর তার সঙ্গে গুলমোহর ফুলের ঝাল লণ্ঠনের মতন থোকা থোকা হয়ে ফুল ঝুলে রয়েছে। নিচে থোকা থোকা টগর, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের জবা, লিলি, বেল, জুঁই, স্বর্ণলতা গাছা রয়েছে। আম কাঁঠাল পেঁপে লিচু, নিচেতে খেতে তরমুজ ফুটি শশা, আবার সবজিও হচ্ছে উচ্ছে পটল। কি নেই, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী মাতা সব কিছুই কিন্তু দিচ্ছে। ঈশ্বর আল্লাহ গড কেউই কিন্তু শুধু জল পানি বৃষ্টি দিচ্ছে না, সকল প্রাণীর চাতক হয়ে গেছে। চাতকের জলের ন্যায় এখন জল বরফ ঠান্ডা, কত যে ভালো লাগছে কি বলবো। ছায়া বৃক্ষ সানগ্লাস ছাতা এগুলো নিয়েই তো পথ চলতে হচ্ছে। বেশ কিছুদিন আগে কাশ্মীর গুলমার্গ সনমার্গ গিয়েছিলাম। ওখানে তাপমাত্রা গুলমার্গে -2 এবং সনমার্গে -4 ডিগ্রি ছিল, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, মেঘগুলো কাছে নেমে এসেছিল। তখন খুব বিরক্ত হচ্ছিলাম। সবাই তো বরফ দেখে রোদ্দুরে এবং শুষ্ক আবহাওয়ায়, কিন্তু আমরা ভিন্নভাবে দেখেছিলাম। বরফ বৃষ্টি মধ্যে মেঘ কালোর মধ্যে আরও দেখেছি বরফের বিভিন্ন ভেদের রং। পাহাড়ের উঁচুতে উঠে গেছি, সেখানকারের বরফ একেবারে দুধ সাদা শক্ত শুষ্ক, আর তার নিচে মানে পাহাড়ের পাদদেশে যে বরফ পড়েছে সেখানকারের বরফ কালো, কেমন মেঘের মতন। প্রথমে ভেবেছিলাম রাস্তা বা পাহাড়ের ধুলো ময়লা লাগা, কিন্তু হাত দিয়ে দেখলাম না, ওই জল জমে এতটাই শক্ত হয়ে গেছে যে কোনো পাথর দিয়ে তাকে ভাঙতে পারবে না। সেই বরফ ভাঙতে পারবে একমাত্র সূর্য মামা তার কিরণের চমৎকারিতে, যেটা কিনা আমরা এখানে সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর একটা বরফ দেখলাম, সেটা পাহাড়ের উঁচুর ঠিক মাঝখান বরাবর, উপত্যকার ঠিক উপরে বরফ নীল রঙের, নীল রঙের। তাই গাইডরা আমাদের দেখালো, এইগুলো তারা বলে দিল ভালো করে, তাই বুঝলাম নীল রঙের বরফ কেন হয় জানেন। গাইডরা সুন্দর করে বুঝিয়ে বলে দিল, কারণ ওই যে শক্ত বরফের নিচ দিয়ে কিন্তু পরিষ্কার ঠান্ডা জল কুলকুল করে বয়ে যাচ্ছে। পরিবেশের তাপমাত্রা এতটাই ঠান্ডা
যে উপরের জল শক্ত হয়ে বরফ আকার ধারণ করেছে আর নিচের পরিষ্কার জল তার ওপরে দিয়ে বেয়ে যাচ্ছে, তার নিচ দিয়ে বেয়ে যাচ্ছে, আর উপরের দিকে মেঘের এবং আকাশের স্বচ্ছ নীল রং রিফ্লেকশন হয়ে বরফের মধ্যে প্রতিফলিত হয়ে কেমন সুন্দর একটা নীল রং তৈরি হয়ে গেছে। এই দৃশ্য দারুণ, কিন্তু ওখানকার বরফ ভীষণ স্লিপারি, গামবুট পর্যন্ত কেমন পিছলে পিছলে যাচ্ছে আর ঢাল মতন হয়ে আছে খাড়া, আর একেবারে গড়িয়ে পড়লে শক্ত বরফে ওপরে হাতের আঙুল পায়ের আঙুল জমে যাচ্ছে, ফুলে ফুলে যাচ্ছে। এখানে এতটা গরম বলে আমি আবার কায়দা করে তেমন একটা গ্লাভস মোজা কিছুই পরেও যায়নি, নিয়েও যায়নি, তাই বেশ ভুগছিলাম, বেশ ভুগেছি। এখন ভাবছি যদি ওই রকম ঠান্ডা আর বরফ যদি এই শহরে হতো, কত যে সব মানুষ প্রাণী স্বস্তি পেত। না না, তা তো হবার নয়। প্রথমত এখানে পাহাড় নেই, আর দ্বিতীয়ত গাছ এরা কেটে দেয়, তাই মেঘ বা এখানে নেই, মেঘও নেই বা বৃষ্টিও নেই। তাই বলছি, পাহাড় অঞ্চলের লোকেরা কিন্তু গরম, ফোঁড়া, ঘামাচি, দাবাদহ, দারুণ অগ্নিতাপ, অগ্নিপ্রবাহ, তপ্তপ্রবাহ, এইগুলো কিন্তু ওরা কিছুই জানে না। কত সুন্দর পরিবেশ, আহা! আর এখানে দেখো যেমন গরম তেমন লোকের মনে হিংসা, কেউ আবার এসি লাগালে ধুম ধাড়াক্কা খটখাটানি দেখছে শুনছে, এতে সব বিরক্ত হচ্ছে। কি জানি বাপু, যার যখন সময় হবে সে তো তখন এসি লাগাবে, আসবাবপত্র কিনবে, তা নিয়ে এটা একটা সমালোচনা করা বা হিংসা করার তো কোনো কারণ নেই বা কিছুই নেই। বলে না, নেই কাজ তো খই ভাত, যত সব কথায় কথায় অনেকটা পথ চলে এসেছি। আজ বলবো এই এক দেবদেবীর ছোট্ট কাহিনী। এক গ্রামে ধার্মিক পণ্ডিত বাস করত। তিনি যজমানের গৃহেতে পূজা করে যা পেতেন, চাল কলা তেল সবজি পেতেন, তা দিয়ে তাদের জীবিকা চলে যেত এবং গিন্নিকে তা এনে দিত, এবং গিন্নি কোনো রকমে সুন্দর করে দুজনে মিলে দিন চলে যেত। এবার একদিন এইরূপ বেশ বৈশাখ মাসেই একটু কম তাপমাত্রা একটু বেড়ে যাওয়ার ফলে সেখানে একটা তালাব ছিল। সেই তালাব অর্থাৎ পুষ্করণীর জল বেশ খানিকটা শুকিয়ে গিয়েছিল, আর বরফগুলোরও জল ওখানে পড়ছিল না, সামান্য কিছু জল ছিল। তাই সেখানেই সেই পণ্ডিতের বউ স্নান করে কিছু ভিজে মাটি ছিল, সেই মাটি বালতি করে নিয়ে বাড়িতে এসে উপস্থিত হলো, আর সেই মাটি দিয়ে উনান বানালো, আর কিছু মাটি রয়ে গেল, সেই মাটি দিয়ে এক কন্যার রূপ একটা পুতুল তৈরি করলো, তাকে শুকিয়ে ভালো করে রং দিয়ে সুন্দরী বালিকায় পরিণত করলো। রং দেওয়ার ফলে বেশ চমৎকার হয়েছিল। পণ্ডিতকে দেখালো, পণ্ডিত বলল, দেখো কি সুন্দর, এই রকম আমাদের যদি এক কন্যা থাকতো বেশ হতো। এই সব কথা বলে তাকের উপরে সেই মাটির পুতুলটা সাজিয়ে রাখলো পণ্ডিতের বউ রোজই দেখে, পণ্ডিতের বউ রোজ শুয়ে শুয়ে পুতুলটি দেখে আর ভাবে এমন যদি একটি বালিকা থাকতো তার ঘরে কত যে খুশি হতো। কিন্তু ঈশ্বরের আর কৃপা হয়নি তার একটা কোল আলো করার। দুপুরে ঘুম থেকে উঠে ভাবলো, যাই, পুকুরের পাড়ে কিছু শাক হয়ে আছে, সেই শাকগুলো করা। রোদ্দুর তো বরফের জল শুকিয়ে যাচ্ছে তালাবটায়, রোদ্দুর পড়ে যদি ঝলসে যাই বিকালটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওই শাকগুলো তুলে নিয়ে আসি বলে এক চুবড়ি শাক তুলে ঘরে আনলো। গরুর দুধ, গরু এবং ভেড়া, ছাগল এই সমস্ত দুধ দুইয়ে সেই দুধ জাল দিতে গিয়ে কীভাবে ছানা কেটে গেল, আর তখন সেই ছানা দিয়ে গোল গোল করে কাঁচা গোল্লা তৈরি করে নিল পণ্ডিতের বউ। পণ্ডিত ঘরে আসতেই সাজির ফুল রাখলো ওই পুতুলটার পাশে। তারপরে পণ্ডিতের কি যে হলো, সে টুক করে লাল চন্দনের টিকা দিয়ে দিল আর পুতুলের প্রাণ ও চক্ষু প্রতিষ্ঠা করে দিল, আর পুতুলের দিকে কেঁদে বলল, তুমি থাকো আমার গৃহে বালিকা হয়ে, এটাই একমাত্র
পণ্ডিত এইটুকুনি এই জানালো পণ্ডিত। পণ্ডিতের বউ মিষ্টি কাঁচাগোল্লা তৈরি করে সবাইকে খেতে দিল। পণ্ডিত বলল, আমাদের গৃহে এমন সুন্দর ছোট্ট বালিকা, তাকে কি তুমি একটু মিষ্টি দেবে না? তখন পণ্ডিতের বউ বলল, নিশ্চয়ই দেব। তখন তাকে মিষ্টি খেতে দিল। আর পণ্ডিত বলল, ও তো আমাদের গৃহেরই সদস্য, সুন্দরী বালিকা, ওর হাতে রোজ একটা করে মিষ্টি দিও আর কপালে লাল চন্দন দিও। পণ্ডিতের বউ বলল, ওইসব তুমি দিও, আমি শুধু ওকে নিয়ে স্বপ্ন দেখব। পরের দিন সকাল হতেই দেখছে ঘরটা কেমন ভরাট লাগছে আর পুতুলটা জীবন্ত লাগছে। তারপর সর্বকার্য করে পণ্ডিতের বউ গ্রীষ্মের দুপুরে মাদুর বিছিয়ে একটু শুয়ে পড়ল। তখন হালকা আধো ছায়া ঘুম ও জাগরণে অনুভব করলো ছোট্ট বালিকা এসে যেন পণ্ডিতের বউয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে। মনে দুঃখ না করতে করতে আমি আগে ঘর থেকে তাদের আদর গ্রহণ করি। সে বলছে, দেখো মনে দুঃখ করো না, আমি আগে তোমাদের ঘর থেকে আদর গ্রহণ করি, তারপরে তোমাকে বার্তা দিয়ে দেখি যে কি ভালো ব্যবস্থা করা যায়। জানো তো, কর্মযোগী সকলের সময়, দিন, ভাগ্য সব বদলায়। মাগো, তোমাদের কর্মযোগী বলে দেবে ঠিক সময় কি করতে হবে, আর সেইভাবেই চলবে। সব মানুষেরই ভাগ্য বদলায়, আর কর্মযোগ সুপথ দিয়ে চলে, আর সেই সুপথ নিয়ে চললে সৎকর্মে ঈশ্বর পাওয়া যায়। ছোট্ট বালিকার মুখে এত সব কথা শুনে পণ্ডিতের বউ বিহ্বল হয়ে গেল। হঠাৎ করে ঘুমাচ্ছন্ন ভেঙে গিয়ে দেখলো পুতুলের জায়গাতেই আছে, কিন্তু একটু আগেই তো ওই পুতুলটা মাথার কাছে বসেছিল না, কত জ্ঞানগর্ভ কথা বলছিল। দম মেরে যেন পণ্ডিতের বউ বসে বসে এই সমস্ত সাত পাঁচ ভাবতে লাগলো মাদুরের ওপরে বসে। পণ্ডিত বাড়ি ফেরার পর সব জানালো। পণ্ডিত তো আরও ভালো করে পুতুল বালিকাকে ফুল দিয়ে নিবেদন করতে লাগলো। একদিন আবারও সেই প্রচণ্ড গরম পড়েছে। গরু এবং ভেড়া, ছাগল সব দুধ নিয়েছে। দুধ জাল দেওয়ার পরে বেশ কিছুটা জাল দিতে ভুলে গিয়েছিল, সেই দুধটুকুনি কিন্তু কেটে ছানায় পরিণত হলো। পণ্ডিতের বউ ছানা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য কর্মে ব্যস্ত হয়ে পড়ল। রান্নাঘরে ব্যস্ত হলো মিষ্টি তৈরির জন্য। হঠাৎ করে দেখলো আঁচলে টান পড়ছে। পণ্ডিতের বউ ভাবলো হয়তো গরমে কোথাও বাঁশের কঞ্চির মধ্যে আঁচলটা আটকিয়ে গেছে, তাই পণ্ডিতের বউ টানতে লাগলো পেছনে না ফিরে। যখন আবার করে টানছে তখন দেখলো পিছনের দিকে একটি সুন্দরী বালিকা বলছে, আমাকে ক্ষীর দাও না, আমি ক্ষীর খাবো। পণ্ডিতের বউ একটা ছোট্ট বাটি করে একটা পিঁড়ের মধ্যে বসতে বলল সেই বালিকাকে, আর বলল, এ নাও, আসো, খাও। আর দেখলো যখন খেতে দিয়েছে তখন দেখলো পা দুটো, ফর্সা পা দুটো হচ্ছে গিয়ে কেমন আলতা পরা সুন্দর করে, আর পা দুটো দেখে মনে হচ্ছে সদ্য ফোটা কমল। হাত দুখানিতে সোনার ছোট বালা, নাকে সোনার ছোট নথ পরা, আর ডুরে লাল পাড় শাড়ি পরা, এক ঢাল কালো চুল। পণ্ডিতের বউ জিজ্ঞাসা করলো, তুমি কাদের বাড়ির কন্যা? কন্যা বলল, আমি তো সবার বাড়ি যাই, সবার বাড়ি খাই, আমার যখন যাকে ভালো লাগে আমি তখনই তার কাছে চলে যাই আর চলে আসি, তবে আমায় যারা ভালোবাসে না তাদের কাছেই আমি যাই, কথা বলি, খাই। পণ্ডিতের বউ বলল, আরও দেব কি? কন্যা বলল, না না, আমি অল্পতেই খুশি থাকি। পণ্ডিতের বউ বলল, পাকা বুড়ি আমার, তুমি জানো আমার ঘরে তোমার মতন সুন্দরী একটা বালিকা পুতুল আছে, আর তুমি দেখবে। কন্যা বলল, আরে না না, আমাকে তুমি ওই নামে ডাকো, আরও অনেকে বহু নামে ডাকে, আমার তো 108 নাম আছে, তুমি জানো না? পণ্ডিতের বউ বলছে, তাই নাকি? কন্যা বলছে, হ্যাঁ গো, তুমি যে ছানাটা দিয়েছো না, ভালো হয়েছে। তুমি পণ্ডিত আসলে বলবে আগামী দিন গরুর দুধের ক্ষীর দিয়ে ভবানীকে খেতে দিতে, তাও আর তোমার ঘরের সুন্দরী বালিকাকেও দিও, কেমন?
আর হ্যাঁ, সামনেই আসছে কিন্তু এই যে শুভ আগামী দিন, সেই শুভ আগামী দিনের অমাবস্যায় কিন্তু তুমি এই সুন্দরী বালিকাকে কালো করে পুজো করো, নামকরণ করো। কি নামকরণ করবে জানো? পণ্ডিতের বউ বলল, না তুমি বলে দাও নামকরণ। তখন বলল, ক্ষীর ভবানী রেখো, আর প্রতি বছর এই দিনে যেন সকলেই ক্ষীর দিয়ে তাকে পূজা দেয়। যার যা মনের ইচ্ছা সব পূরণ হবে। আর তার যোগ বিনা কিছুই নাই, সময় বিনা কর্মের সফলতা নাই, সাধন বিনা কর্ম নাই, কর্মতে লেগে থাকার ফলেই কিন্তু ফল হয়। আর কঠোর পরিশ্রমে শুভ যোগ আর তার ফল সর্বদা বৃদ্ধি পায়। কথাগুলো মনে রেখো। আর যাই, আমার তো আবার বহু জায়গায় পরিভ্রমণ করতে হয়। পণ্ডিতের বউ বলল, ওলে বাবালে, তুমি এত ছোট, তুমি এত কথা জানো, আর এত পথ চলো, এত ঘোরো। কন্যা বলল, তবে দেখো আমার রূপ। পণ্ডিতের বউ বলল, কি দেখবো? কন্যা বলল, দেখো আমার দিকে চেয়ে, বলে এই হাতের ইশারার মতন করে তার চোখের উপরে বুলিয়ে দিল। তখনই পণ্ডিতের বউ দেখল ছোট্ট বালিকা একেবারে তার আকার একেবারে আকাশের ন্যায় বড় হয়ে গেল, তীব্র আলোর জ্যোতি। এইটুকু দেখেই অজ্ঞান হয়ে গেল। তারপর দেখল যে পণ্ডিত এসেছে এবং তিনি খাটে ঘরের বিছানাতে ঘরের মধ্যে তিনি শুয়ে আছেন। তার গিন্নিকে সেবা শুশ্রূষা করছে পণ্ডিত। কিন্তু পণ্ডিতের বউ 3 দিন যাবৎ কিছুই বাক্য মুখে উচ্চারণ করতে পারেনি। আস্তে আস্তে সুস্থ হওয়ার পর শুধু পুতুলটাকে ধরে শোয়া বসা করত। পঞ্চদশ দিনে শুভ অমাবস্যায় ক্ষীর দিয়ে সেই কন্যার নির্দেশ মতন পূজা সমাপন করলো, আর সেই পণ্ডিতের গৃহে মন্দিরে পরিণত করলো। সুন্দরী পুতুল প্রাণ পেয়ে নামকরণ হলো মাতা ক্ষীর ভবানী। পড়াশুনোয় ভালো হওয়া, অবাধ্য সন্তান বাধ্য হওয়া, স্বামী স্ত্রীর ডিভোর্স থেকে আবার চির বন্ধনে যুক্ত হওয়া, বিষয় সম্পত্তি লাভ করা, উচ্চ ডিগ্রির জন্য আরও পড়াশুনো, অফিসের প্রমোশন, ইনক্রিমেন্ট, এই সমস্ত কিছু, এবং যার যা মনোবাঞ্ছা থাকে সেই সমস্ত যদি সেখানে কামনা করে সমস্ত কিছু বলে, সেই পুতুল দেবী মা ভবানী, ক্ষীর ভবানী কিন্তু মানুষের ইচ্ছা পূরণ করে এই ক্ষীর ভবানী। কাশ্মীরে যাবার পথে বাম দিকের রাস্তা দিয়ে গেলেই কিন্তু 2 ঘন্টার পথ রাস্তা ক্ষীর ভবানীর মন্দির পড়বে। আর ডান দিকে গদরবল, সনমার্গ, ঘুন্ট জায়গা, গগনক্ষেত, এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু সনমার্গ যেতে হয়। এই সকল স্থানে কিন্তু হিন্দি সিনেমার অনেক শুটিং হয়েছিল। আমাদের জাভেদ ভাই এই সমস্ত বলল। কিন্তু আমরা ক্ষীর ভবানীর মন্দিরে অনেক কিছু দেখার পরে আমরা ক্ষীর ভবানীর মন্দিরে যখন গেছি, ক্ষীর ভবানীর মন্দির কিন্তু বেশ জাগ্রত। আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, তাই ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। কারণ বিদেশ বিভূতি তো, আর পাহাড়ি রাস্তা, বৃষ্টি পড়ছিল, তাই ভয় লাগছিল। যাই হোক, মা ক্ষীর ভবানীকে শতকোটি প্রণাম জানিয়ে হোটেলে ফিরলাম।